discussion and comments. স্যার আমরা তো আমাদের ডিজিটালের মধ্যে হিউম্যারাসের রিডাকশনের জন্য পোস্টারি অ্যাপ্রোচটা আমরা বেছে নিই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক সময় করি অ্যান্ড্রয়েড অ্যাপ্রোচে করি, যদি অ্যান্ড্রয়েডটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ওয়ান, বিশেষ করে মেসেজ থাকার জন্য। এই জন্য আমরা পোস্টারি এখন আমাদের জন্য আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিষ্ঠানে যখন প্রফেসর আনোয়ার হক এসেছিলেন উনি কিন্তু একটা প্রথমে একটা নতুন একটা আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন, সেটা হচ্ছে কি ট্রান্সপলিগন অ্যাপ্রোচ। ট্রান্সপলিগন অ্যাপ্রোচ করলে পরে আমরা যদি পোস্টারি হিউম্যারাসটা দেখি এত চমৎকার হয় যে সবগুলো জিনিস দেখা যায়, নামগুলো সুন্দর করে করা যায় এবং ফিক্সেশনটা খুব সুন্দর হয়। এই জন্য ট্রান্সপলিগন অ্যাপ্রোচটা আমরা শুরু করেছি এবং আমাদের এখানে আছে অনেক কেস। আর বিশেষ করে এখন আমাদের যে ইমেজিং যে ফাইলটা আসার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে যে আমরা স্কুলগুলো ঠিক মতো করতে পারছি, অ্যালাইনমেন্টের জন্য আমাদের সহজ হচ্ছে। আগে তো অনেক সময় লাগতো, ওই পোর্টেবল এক্সরে আমরা 1 ঘন্টা বসে থাকতাম। এটা আমাদের জন্য আমাদের গ্রামের কর্তৃপক্ষ আছে অবশ্যই এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে সিআর মেশিন দেওয়াতে আমরা অনেক জিনিস করতে পারছি, অনেক জিনিস যেটা আসলে আমাদের আবার বলবেন ইনশাআল্লাহ কি আমরা করতে পারছি। আসলে এগুলো যে ফ্র্যাকচারগুলো হয় তাতে দেখা গেল প্রথম আজকে যে কেসটা ছিল, আজকের কেসটাতে দেখা গেল যে ট্রমাটা বোধহয় বেশি ছিল, কারণ ফ্র্যাগমেন্টস অফ দ্য মাসলস এন্ড আদার্স যেভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সব টর্ন এবং কিছুটা ল্যাসারেটেড হয়ে গেছে। তো এই ধরনের কেসগুলোতে আমরা কি মাসলের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করি না, খালি বোনসটাকে ফিক্স করি। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি মাসেলের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমাদের বেসিক্যালি যে ও বলবো যেটা যে আমাদের পলিক্রেনন ফ্র্যাকচার যেটা আমরা মানে অ্যাপ্রোচ যেটা সেটা আমরা করি মাসেলটাকে সেভ করার জন্য। আমরা লাইসেন্স মাসেলটাকে আমরা ইনজিওর না করে কিভাবে আমরা কাজ করতে পারি, এই জন্য আমরা করি যে এখানে ধরে পলিক্রেনন প্রসেসের টিপ যেটা এটা আমরা এক্সট্রা আর্টিকুলারলি আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে মাসেলটা জাস্ট করে রিভার্স করে আমরা রেখে দিই যাতে মাসেল আমাদের কাটতে না হয় বা ইনহিবিট না করতে হয়। সেই জন্য মাসেল যদি আমরা ইনহিবিট করি তাহলে দেখা যাচ্ছে যে পোস্ট অপারেটিভলি কন্ট্রাকশন হয়ে যাবে, এক্সটেনশন থাকবে, যে কারণে দেখা যাচ্ছে মুভমেন্ট না করে। এই জন্য রিকার্ডেন্ট ফ্র্যাকচার অ্যাপ্রোচটা যেটা এটা আবিষ্কার হয়েছে, এটাকে আরেকটা আমরা অনেক সময় করি যেটা মাসেল স্প্লিটিং, লংগিটিউডিনালি আমরা স্প্লিট করে কেটে দেই যাতে মাসেল ফাইবারগুলি মিনিমাম ইনজুরি হয়। এনিওয়ে আমরা মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তী পর্যায়ে যাতে আউটকামটা আর ফাংশনাল ক্যাপাবিলিটি যাতে রেস্টোরেশনটা ভালো হয় সেই জন্য তো বোধহয় ওই দিকগুলো ভালো করে দেখা। আরেকটা জিনিস এখানে এগুলো তো এমন একটা জায়গা এখানে কিছু ভেসেলস আছে, কিছু নার্ভস আছে, এগুলোকে মানে দেখা বা এগুলোকে ক্লোজলি করিয়া উইদাউট ওপেন আমরা তো অনেক সময় দেখলাম দুইটাকে ক্লোজও করা। এগুলো যদি নার্ভস বা ভেসেলস গুলো এগুলো আটকে যায় তখন আমি তাৎক্ষণিকভাবে তো বুঝতে পারবো না, বুঝতে অনেক দেরি হয়ে যাবে। এটা দেখা যায় যে অনেক সময় মানে আমাদের আপনার ইনজুরি নার্ভ ইনজুরি নিয়ে আসে। আর এখানে আমরা ডিউরিং সার্জিক্যাল প্রসিডিউর শুধু আলনার নার্ভটা কেয়ারফুলি হয়। পোস্টেরিয়র প্রসিডিউর যখন যাই আমরা শুধু আলনার নার্ভটা ক্লোজ মেথডে গেলে মিডিয়াল নার্ভ ইনজুরি খুব ভেরি রেয়ার, ভেরি রেয়ার। এখানে ভাস্কুলার ইনজুরিটা মেইনলি হয়, কিন্তু নার্ভটা ইনজুরি আমরা সচরাচর পাই না। সফট টিস্যু ইনজুরি দেখা যায় যে ভাস্কুলার ইনজুরি হয়, কিন্তু নার্ভ ইনজুরি, মিডিয়াল নার্ভ ইনজুরি আমরা পাই না। রেডিয়াল নার্ভ ইনজুরি পাই অনেক সময় হায়ার হিউমেরাস অথবা যদি আলনার ওইখানে যেটা পিন বলি পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ যেটা ওই এলাকায় যদি ইনজুরি হয় তখন হয়। কিন্তু প্লেন সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অথবা ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার, ইন্ট্রাক্যাপসুলার এক্সট্রা ক্যাপসুলার আইদার ইন্ট্রাক্যাপসুলার যেটাই হোক সেখানে
নার্ভ ইনজুরিটা খুব একটা পাওয়া যায় না। ভাস্কুলার ইনজুরিটা আমরা ওরিট থাকি সবসময়। সরি, আরেকটা কথা জানার জন্য, সেটা হচ্ছে যে আপার এক্সট্রিমিটিতে যদি আমরা কিছু করি তাহলে সাধারণত 3 থেকে 4 সপ্তাহ সময় নেই, মানে রেস্টের জন্য। লোয়ার এক্সট্রিমিটিতে গেলে 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। এই ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি ওই আমাদের রুল অফ এরকম আছে, যেটা যে বাচ্চাদের, অ্যাডাল্ট এবং চাইল্ড, আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটি সবগুলি ইউনিয়ন টাইপ ডাবল আছে। রুল অফ ডাবল এখানে হয়, যেটা যে 3 সপ্তাহ বাচ্চাদের যদি হয়ে যায় সেই ক্ষেত্রে লোয়ার বাচ্চাদের হলে 3 সপ্তাহ, এখানে অ্যাডাল্টে গেলে আবার হয়ে যাবে 6 সপ্তাহ। আপার এক্সট্রিমিটিতে যদি যেটা আমরা চিন্তা করি যে বাচ্চাদের ক্ষেত্রে 3 উইকস, সুপ্রাকনালের বাচ্চাদের ক্ষেত্রে 3 উইকস, কিন্তু এইটাই যদি আবার অ্যাডাল্টের হয় মিনিমাম 6 উইকস লাগবে, ডাবল লাগবে। আবার লোয়ার এক্সট্রিমিটিতে তখন দেখা যাবে যে 12 উইকস চলে যাবে, হিসাবটা হলো এরকম। আর তারপরে আবার সার্জিক্যাল প্রসিডিউর, ইট ইজ ডিপেন্ড অন দ্য রিজিডিটি, মানে স্টেবিলিটি অফ দ্য ফিক্সেশন। যদি আমার ফিক্সেশনটা স্টেবল হয় সেই ক্ষেত্রে ইভেন 2 উইকস আমরা মুভমেন্ট দিতে পারি। টেলবাস ফ্র্যাকচার যদি আমরা ইন্টারলকিং করি, যেমন টিবিয়াতে দেখা যায় যে আমরা স্টিচ অফ করেও তাকে আমরা হেঁটে দিতাম, মানে হাঁটতে দিতে পারি। এটা ডিপেন্ড করে হলো স্টেবিলিটি অফ ফিক্সেশনের। যদি আমাদের আনস্টেবল ফিক্সেশন হয় সেই ক্ষেত্রে আমাদের বিপদ হয় যে আমরা মুভমেন্ট দিতে পারি না, নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়নিটি হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমাদের টাইম কিল করা হয়। তবে আমরা ট্রাই করি সবসময় উইদিন 3 উইকস এর লোয়ার এক্সট্রিমিটি এবং আপার এক্সট্রিমিটি নি জয়েন্টের ব্যাপারে, যেমন আমরা 3 সপ্তাহের মধ্যে আমরা প্লাস্টারটা রিমুভ করে দিতে চাই যাতে মুভমেন্টটা চলে আসে। যখনই টাইম বেশি যেতে থাকে তখন দেখা যায় যে ফুল মুভমেন্ট কিন্তু আসে না, দেখা গেল যে হয়তো ল্যাক অফ 15 ডিগ্রি 20 ডিগ্রি লেস থাকে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ইদানিং আমরা যেটা প্লাস্টার অ্যাভয়েড করি, এই জন্য ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার ও অ্যারাউন্ড দ্য জয়েন্ট ফ্র্যাকচার as early as possible movement দিয়ে দাও। ফ্রিকশন অফ দ্য বোন, ডিসপ্লেসমেন্ট না হলে কেস পাওয়া যায়। ফ্র্যাগমেন্ট, বোনের ফ্র্যাগমেন্ট ছিল তো স্যার, ফ্র্যাগমেন্ট ছিল, ফ্র্যাগমেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট মানে কি ডিসলোকেশন বা ওই টাইপের কি? ডিসলোকেশন রাখা আমার কোশ্চেন হলো যে এর প্লেস পাইছি, প্লেস পাইছি যে চার্জার দ্বারা কি লাগাবো, রিপিটেশন ফ্র্যাকচার শিওর সাইড অফ ফ্র্যাকচার এটা তো ফ্র্যাকচার এনে গ্যাভিটি ভার্সন এর ডিসপ্লে রাখছো না যে ডিসলোকেশন আচ্ছা দ্বিতীয় কোশ্চেন এর করে নিয়ে তুমি যে লিখছো যে পেশেন্ট has history of immunization but he has no history of taking booster dose, কি বুঝাইছো কোন ভ্যাকসিনটা আমরা বুস্টার ডোজ দেই বা স্যার? রিসেন্টলি হচ্ছে হেপাটাইটিসের জন্য এইচবিএস এর তো একটা বুস্টার ডোজ পেশেন্টরা নিয়ে থাকে স্যার, অনেকেই নেয় এখন স্যার বুস্টার ডোজ 5 বছর পর পর। রোগীর তো বয়স হলো 32 বছর বয়স, 32 বছর বয়স থাকার পরে তার ভ্যাকসিনেশন তার নাম হচ্ছে 1995 সালে যেটা হেপাটাইটিস বি বলছে, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তো শুরু হয়েছে 5 সালের পরে। এটা তুমি বি ভাইরাসের ভ্যাকসিন তো বলেছো না, ওই ভ্যাকসিনের বুস্টার স্যার মেইনলি স্যার এখানে বি ভাইরাসের ব্যাপারটাই বলছি স্যার, কারণ এই বি ভাইরাসের ভ্যাকসিনটা কিন্তু স্যার আমাদের ওই স্কুলগুলোতে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে দেওয়ার পরে কিন্তু ওনারা ওইখানে একটা অ্যাডভাইস দেয় স্যার যে 5 বছর পরে আবার একটা আপনারা বুস্টার ডোজ নিয়েন। এবং স্যার মেন পেশেন্ট পাওয়া যায় যে আয়সা বলে ভ্যাকসিনের কথা জিজ্ঞেস করলে যে আপনার ভ্যাকসিন নেওয়া আছে কিনা, বলছে হ্যাঁ 5 বছর পরে একটা বড় ডোজ নিছি, মানে এরকম হিস্ট্রি দেয় এখন স্যার। মানে আচ্ছা ক্যাম্পগুলো পজিটিভ থাকলে স্যার আমাদের আসলে প্রিকশন বন্ধ করেন যে করতে হবে। একবার ভ্যাকসিনেশন করলে যাদের ইফেক্টিভ হবে তার লাইফ লং
এবং 95% 5% কেস ইফেক্টিভ হয় না, ওদের কিন্তু বারবার ভ্যাকসিন দিলে ওদের কিন্তু আর ইমিউনিটি গ্রো করে না, তাদের কিন্তু এসকেপ মিউটেন্ট থাকে, ভ্যাকসিন এসকেপ মিউটেন্ট, তাদের কিন্তু বারবার 100 ভ্যাকসিন দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার আপনার কাছে আমার একটা থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের একটা আমাদের স্যার দরকার, আমাদের হলো স্যার কোনো পেশেন্ট যদি ভ্যাকসিনেশন দেয়া থাকে হেপাটাইটিস বি সে কোনো কারণে যদি এই যেরকম সার্জেন জন্য আবার পজিটিভ হয়, তো ওই ক্ষেত্রে আমাদের কি প্রিপারেশন নেওয়া উচিত? আমাদের তো প্রিপারেশন এজ এ সার্জন এজ এ ফিজিশিয়ান আমি ভ্যাকসিনেট করব, এটা মেইন প্রিপারেশন। ভ্যাকসিন দেওয়ার পরে আমি দেখবো, ভ্যাকসিন কমপ্লিট করে 2 থেকে 3 মাস পরে আমি দেখবো যে আমার ইমিউনিটি গ্রো করছে কিনা। যদি আমার প্রোটেক্টিভ ইমিউনিটি থাকে তাহলে আমার লাইফ লং ইমিউনিটি, এগুলো আমাদের প্রিপারেশন। আর কি বলবো, না স্যার আমরা অনেক কেস পাই যে রেফার হয়ে গেছে অনেক ক্লিনিক থেকে বা ইয়ে থেকে, কারণ সে হেপাটাইটিস বি পজিটিভ। এখানে সার্জনরা কিন্তু আমাদের অপারেশন করার সময় একটু ইনজুরি হওয়ার সময় থাকে, স্টিচ দেওয়ার সময় এটা পেইন আসলে ঠিক না, আমি তো এটা ঠিক না। কোনো রোগীর যে ভাইরাস পজিটিভ তার অপারেশন করা যাবে না ডক্টর, এটা কিন্তু ঠিক না। আমি ভ্যাকসিন দেওয়া থাকে, আমি প্রোটেক্টিভ বেঁচে যে সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার ফর এ নাইস কোশ্চেন। স্যার আমি একটু Thank you, Orthopedics Department and Shop for nice presentation. স্যার আমার কোশ্চেন আমার হয়ে গেছে, আমি যেটা জানতে চাই যে এই যে কেসটা এখানে যে আমরা দেখলাম, এটা কি শর্টেনিং অফ দ্য আর্ম হওয়ার কোনো চান্স আছে কিনা, বা যদি এরকম আর্মের ক্ষেত্রে আমরা সাধারণত লোয়ার এক্সট্রিমিটির ক্ষেত্রে তো ট্র্যাকশন আমরা করতে দেখি, কিন্তু আর্মের ক্ষেত্রে যখন ডিসপ্লেসমেন্ট হয় বা অ্যাঙ্গলিং হয়ে যায় ফ্র্যাকচার এন্ডের সাথে, তখন কি এরকম শর্টেনিং হওয়ার কোনো পসিবিলিটি থাকে বা আমরা কি করবো? থ্যাংক ইউ। মানে আফটার অপারেশন আর বিফোর অপারেশন? বিফোর অপারেশন নেই, বিফোর অপারেশন যদি ওভারল্যাপিং থাকে তাহলে শর্টেনিং হতে পারে, তবে ইউজুয়ালি স্পাইরাল ফ্র্যাকচার অনেক সময় শর্টেনিং হয়, ট্রান্সভার্স ফ্র্যাকচার কিন্তু এগুলিতে শর্টেনিং হয় না, বরং লম্বা ডিস্ট্রাকশন হয়ে লেংথ বেড়ে যায়, শর্টেনিং সাধারণত হয় না, কারণ ওয়েট এটা যেহেতু ঝুলে থাকে ডিউ টু গ্রেভিটেশন এটা লম্বা হয়ে যায় কিন্তু শর্ট হয় না। এটা একটা ভালো একটা কেস প্রেজেন্ট করা হলো এই সেন্সে যে এই ধরনের ফ্র্যাকচার নিয়ে প্রায়ই আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যেটা হয়। আমি জাস্ট জুনিয়রদের জন্য বলতেছি যে লোকোমোটর সিস্টেম এক্সামিনেশনে যেভাবে দেখানো হচ্ছে আমরা কিন্তু সেইভাবে মেডিসিনেও বলি বা পেডিয়াট্রিক্সও বলি। আমরা বলি লুক, ফিল, মুভ, মেজার এন্ড এক্সরে। লুক, ফিল, মুভ, মেজার এন্ড এক্সরে, এই 5টা পয়েন্ট যদি আমরা মনে রাখি, লুক মানে ইন্সপেকশন, ফিল মানে এটা পালপেশনে গেল, মুভ করে দেখবো যে তার ফাংশনস গুলো কেমন আছে, তারপর মেজার করে দেখবো যে আদার সাইডের সাথে এটা ডিফারেন্সটা কত হচ্ছে, তারপর এক্সরে করে এটাকে কনফার্ম করব। কাজেই এই যে মেথডটা বা এই যে প্রসেসটা, ইট ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু মেডিসিন, পেডিয়াট্রিক্স এন্ড অল। সুতরাং লুক, ফিল, মুভ, মেজার এটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু লোকোমোটর সিস্টেম এক্সামিনেশনটা একটু ইজিয়ার হয়ে যাবে। তাও মনে হয় আমরা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টকে একটা জোরে হাততালি দিতে পারি, অলমোস্ট সব কেসগুলোই সাকসেসফুলি এখানে করা হচ্ছে। এটা একটা বড় জিনিস, আমরা এখান থেকে অন্য কোথাও পাঠাচ্ছি না। আর সিআরটা সংযোজন হওয়াতে কিছুটা কাজের সুবিধা হয়েছে। আমার মনে হয় যদি এটাকে আমরা ভালোভাবে ব্যবহার করি, বেশি বেশি ব্যবহার করি, তাহলে সবাই উপকৃত হবে, ইনক্লুডিং যে হসপিটাল আসবে। কারণ হচ্ছে যে এই মেশিনগুলো যে যত ব্যবহার করতে পারবে, যে যত ইফেক্টিভলি এটাকে সমন্বয়ে ব্যবহার করতে পারবে, তত আউটকামটা বেটার হবে। এনিওয়ে কারণ ফ্র্যাকচার হোক এটা আমরা চাই না, কিন্তু ফ্র্যাকচার হলে এখানে আসলে একটা ভালো চিকিৎসা হবে, এটা বোধহয় এতদিনে এনশিওর হয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ রিলেটি স্যার। স্যার আমি ওই দুইটা জিনিস একটু কমেন্ট করতে চাই। সেটা হলো যে স্যারের কোশ্চেনটা, স্যার বলতে চাচ্ছে যে মানে যদি ফ্র্যাকচার হয় তাহলে আমরা তো শিওরের সাইন হিসেবে ক্রিপ্রেশন পাই, মনের মধ্যে একটা মানে শব্দ হয়। আরেকটা যে জিনিস স্যার যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ডিসলোকেশন। যদি ডিসলোকেশন হয়ে যায় তাহলে কিন্তু আইসোসেলিস ট্রায়াঙ্গেল থাকে একটা। আমরা তো জানি আমাদের টিপ অফ দ্য অলিভেন প্রসেস আর রিপি কন্ডাইল অফ দ্য হিউমেরাস,
এটা একটা সমবাহু ত্রিভুজ থাকে, এই সমবাহু ত্রিভুজটা ডিস্টর্টেড হয়ে যায়। এইটা হলো আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য একটু বলে দিই, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এর পরীক্ষা ধরে। তো আইসিএসসি ট্রায়াঙ্গেলটা আমরা সবসময় দেখি। আর স্যার বোঝাচ্ছে যে আমাদের মানে আমরা যে কোনো এলবো ফ্র্যাকচারকে খুব ভয় পাই, এর জন্য আমরা হচ্ছে নিউরোভাস্কুলার কম্প্রোমাইজটাকে বেশি আমরা খুব গুরুত্ব দিই। বিশেষ করে আমরা রেডিয়াল পালসটা দেখি, অনেক সময় বাচ্চাদের অহরহ আসতেছে সুপারভাইজার ফ্র্যাকচার। আমাদের ডিরেক্টর যেটা বলতেন স্যার আমরা ক্লোজলি করতে পারি কিনা, সেটা দুটো জিনিস। একটা হচ্ছে কি সুপ্রাকর্নিয়াল ফ্র্যাকচারে বাচ্চাদের আমরা সব সময় কনজারভেটিভ করি, এবং সেখানে স্টেবল করার জন্য আমরা উইথ দ্য হেল্প অফ ইনসিফায়ার করে দিয়ে আমরা কেওআরটি ফিক্স করে দিই। এখন এটা সারা বিশ্বে চলতেছে। আগে ক্রস কেওআর দেওয়া হতো, এখন ল্যাটারালি দেওয়া হয় টু অ্যাভয়েড আনলার্ন নার্ভ ইনজুরি। তো এটা হলো স্যার সম্ভব আমরা ক্লোজ রিডাকশন করার পরে। আর এখানে যে দেখানো হয়েছে এটা তো খুবই মানে ভয়াবহ, এটা যদি আমরা না দেখি তাহলে বুঝতে পারবো না। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট এক এক জায়গায় গিয়ে গেছে এবং মাসুলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেগুলোকে অ্যাসেম্বলিং করে তারপরে মানে ফিক্সেশন করাটা আসলে এটা আমাদের এই প্রথম কিন্তু আনোয়ার স্যারই আমাদের এখানে প্রথম এটা করছিলেন। এতে আমরা বেশি আরো উৎসাহিত হয়েছি যে এত সুন্দরভাবে অ্যাসেম্বলিং করা যায়। তো আমরা তো আসলে এই সমস্ত জিনিসগুলো কনজারভেটিভ করতাম, এবং কনজারভেটিভ অনেক সময় ভালো হয়ে যায়, কিন্তু ভালো হলেও ফুল রেঞ্জ অফ মুভমেন্ট হয় না। পেশেন্ট যে ভাতটা খাবে এই ভাতটাও খেতে পারে না। আমরা তো জানি না ডান হাতে ভাত খায় আর বাম হাত দিয়ে তার অন্য কাজ করে, দেখা যায় যে কাজের বিভিন্ন রকমের প্রবলেম হয়ে দাঁড়ায়। এই জন্য এখন আর আরেকটা জিনিস সারা বিশ্বে অপারেটিভকে গুরুত্ব দিচ্ছে এই জন্য যে এখন তো মানুষ আর বসে থাকতে চায় না, তাদের তো ওয়ার্কিং অ্যাক্টিভিটি অনেক দামি, তো ওরা একদিনের জন্য বসে থাকতে চায় না। এই জন্য আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে বেশি ঝুঁকতেছি এখন, আগে আসলে এতটা ছিল না। আর আমাদের জন্য যে বলেছিলাম আমরা যে সিআরএমের জন্য আমাদের অনেক এটা আমাদের জন্য হেল্পফুল হয়েছে। তবে আমি আরেকটা জিনিস প্রতিপক্ষকে বলবো যে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট যেমন খুব সুন্দরভাবে সংরক্ষিত, আমরা কিন্তু ওরকম ভাবে হয়তো নতুন ডিপার্টমেন্টে পাবো। এখন আমার কাছে মনে হয়, আমি জানি না ঠিক ওরকম ভাবে এটা আছে কিনা, কারণ এখানে তো অনেক মেডিকেল পার্সোনালরা স্টুডেন্টরা এখানে ঢুকতেছে অনার্সে, কিন্তু যে এক্সপোজার হয়ে যাচ্ছে তাদের জন্য আমার কাছে মনে হয় এটার দিকে একটু দৃষ্টিপাত করলে ভালো হয়। বাকিটা আমি ডক্টর মামুনকে দিই। আসসালামু আলাইকুম স্যার। আসলে এলবো তো জটিল জিনিস, সবসময় সতর্ক থাকতে হয় এলবো ইনজুরির ক্ষেত্রে বা এলবো ফ্র্যাকচারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা প্রায়োরিটি দেই নিউরোভাস্কুলার ব্যাপারটাকে, আমরা বলি যে স্টুডেন্টদেরকে যে এটা চিকিৎসা করার আগে পালস দেখবা, পরেও পালস দেখবা, মানে এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে বেসিক্যালি ভাস্কুলার ইনজুরিটা খুব বেশি হয়। আর সফট টিস্যুর ব্যাপারে অবশ্যই আমরা ভেরি মাচ কনসার্ন থাকি। যদি এটা ওপেন কেস হয় তাহলে আমরা এন্টেরিয়র অ্যাপ্রোচে যাই, যাতে আমরা ফার্দার পোস্টেরিয়রলি যদি যাই তাহলে এন্টেরিয়র মাসেল ইনজুরি থাকবে, পোস্টেরিয়র মাসেল ইনজুরি থাকবে। এটাকে অ্যাভয়েড করার জন্য যদিও ওই এন্টেরিয়রলি অনেক ভাস্কুলার বা নিউরোভাস্কুলার স্ট্রাকচার থাকে, তার সতর্কতার সহিত আমাদেরকে এন্টেরিয়রলি যাই যদি ইন কেস অফ ওপেন ফ্র্যাকচার থাকে, এলবো ফ্র্যাকচার। আর যদি ক্লোজ থাকে সেক্ষেত্রে আমরা পোস্টেরিয়র অ্যাপ্রোচে বেশি করি। তবে আমরা এখন ওই আর্ট্রোজেনিক ভাবে ওলিফিয়ান প্রসেসটাকে কেটে, ওটা ফ্র্যাকচার থাকে না, আমরা নিজেরা কেটে নেই, এক্সট্রা আর্টিকুলার কেটে এটাকে রিভার্স করে নিই, তাহলে আমরা ডিজিটাল যে হিউম্যানাসটাকে খুব ভালো এক্সপোজার পাই। তো আসলে এনে আমার মুরব্বী বসে আছে, আমার গুরু আনোয়ার স্যার, আমার সামনে বলাটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আর ডেকি সবই গেল বলে ধান বাগে। আর আমার এটা বলতে হবে যে 18 আগস্ট সিবিএসসি ডে, এটা আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা একটা পরিবারের মতন সকলে মিলে প্রোগ্রামটা কিভাবে সুন্দরভাবে করতে পারি সেই জন্য আপনাদের একটি পার্টিসিপেশন, সহযোগিতা, সাহায্য, অ্যাডভাইস এবং রেজিস্ট্রেশন সবকিছুই প্রয়োজন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। Lokman sir, please sir. Sir, কিছু বলুন স্যার।
Your Department of Orthopedics and Traumatology. Thank you, Speaker Tanmoy. এই স্টুডেন্টদের জন্য দুটো জিনিস আমি একটু বলি। একটা হলো যে স্টুডেন্ট না মানে ইন্টারনেট ডক্টরদের জন্য যে আমাদের হিউমারাস এবং আলনার যে জয়েন্ট এখানে এটা করে ফ্লেকশন এবং এক্সটেনশন, আর হিউমারাস এবং রেডিয়াসের সাথে যে সংযোগ এটা করে সুপারভিশন এন্ড প্রোটেকশন। তাহলে আমরা যদি একটুখানি খেয়াল করি যে আসলে কি হচ্ছে, এই মুভমেন্টগুলো যদি একটু খেয়াল করি তাহলে তো বুঝতে পারবো এখানে কি হচ্ছে। এটা একটা। আর সেকেন্ড হলো আমার একটা কোশ্চেন প্রফেসর আনোয়ারের কাছে যে এই যে কনজারভেটিভ মেজরিটি করা হয় যে ফ্র্যাকচারগুলো কনভার্টেড ফ্র্যাকচার কনজারভেটিভ করা হয় তাহলে তো একটা রেস্ট্রিকশন থাকবে মুভমেন্টে। এটা কি ফার্দার আবার রিডুকেশন করা যাবে? অনেক দিন পরে আসবে, 4-5 বছর পরে আসলে দেখা গেল যে আর মুভমেন্ট রেস্ট্রিক্টেড সে উঠে যেটা বললো প্রফেসর স্যার In case of adult or children. চিলড্রেন তো ইতালি তো যে চিলড্রেন 18 বছর 20 বছর এরকম ছেলেগুলো আসলো যে ফার্দার তার এই রেস্ট্রিক্টেড মুভমেন্ট এগুলো কি পরে কারেকশন করা যাবে কিনা? করা যাবে, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট কারেকশন করা যায়, কারণ ম্যাক্সিমাম রেস্ট্রিকশন অফ মুভমেন্ট কন্ট্রাকশন অফ দ্য মাসেল বেশি হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা এগুলি যদি হয় তাহলে হইতে পারে। আর বেসিক্যালি আমাদের এখন পর্যন্ত সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার যেমন যদিও ইদানিং নিউ জেনারেশনে ফিক্সেশনটা কেয়ার ফিক্সেশন, এখন পর্যন্ত আমার অভিজ্ঞতায় আমার এই প্রায় 25 বছরে হাতে গোনা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার 2টা কিংবা 3টা বোধহয় আমি ফিক্স করছি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত একটাও লাগেনি। এটা রিডাকশন মেথডের উপর নির্ভর করে এবং রিডাকশন হয়ে যায়, এবং রিডাকশন স্মুথলি হয়ে গেলে আপনি মুভমেন্ট আন্টি দিলে যেটা হয় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু চিলড্রেন বইও হয় যেটা কিউবিটাস বেরাস অথবা ভালগাস যে এটা হয় সেইটা আমরা পরবর্তীতে সার্জারি করে আমরা তার অ্যাঙ্গুলেশনটা কসমেটিক পারপাসে আমরা অ্যাঙ্গুলেশনটা কারেকশন করতে পারি। আর মুভমেন্ট রেস্ট্রিকশন সাধারণত যদি ডিউ টু মাসেল কন্ট্রাকশন হয়, ম্যাক্সিমাম মুভমেন্ট রেস্ট্রিকশনটা মাসেল কন্ট্রাকশনের জন্য হয়, সেই ক্ষেত্রে আমরা মাসেল লেংথেনিং করলে তখন এই মুভমেন্টটা আবার ফিরে আসে। আরেকটা জিনিস যেটা বললো যে আমি একটু শেয়ার করি যে অর্থোপেডিক্সের একজন রিনাউন্ড প্রফেসর আইয়ুব আলী কক্সবাজারে দীর্ঘদিন সবাই চিনি। প্রফেসর আইয়ুব আলী মেডিকেল অফিসার আমার খুব ক্লোজ বন্ধু। হঠাৎ করে একদিন ভোরবেলা টেলিফোন করলো যে আমার তো ট্রাক করে দিছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি যাত্রাবাড়ি। তা আমি সাথে সাথে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওর খুব ইচ্ছা ছিল যে লোকাল কোনো ক্লিনিক বা কোথাও যায়, আর আমার ইচ্ছা ছিল না ওকে নিটুকে নিয়ে যাবো। তো যাই হোক আলটিমেটলি নিটুরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে নিটুরে ডায়াগনোসিস হলো ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়ে গেছে, এবং তারপরে শেষে ওটা এনআইসিইউতে হলো। ওইখানে পরে এটা রিপেয়ার করে দেন তারপরে যে ফ্র্যাকচার রিপেয়ার করা। তাতে মোটরসাইকেল যারা চালান তারাও সাবধান, আর একটু ভালোভাবে দেখতে হবে। দেখেন সেই ছেলেটা তখন যদি আমরা তার আবার কি রাইট হ্যান্ড, যদি আমরা ওই সময় ওই জুনিয়র ডক্টরের আমরা সঠিক চিকিৎসাটা না দিতে পারতাম, দেখেন তার হাতটা চলে যেত, এবং আলটিমেটলি সে এখন কিন্তু খুব রেনাউন্ড সার্জন অর্থোপেডিক্সে। আমরা এই সার্জনটি এখন এটা কম্বাইনলি বেশি করা লাগে। মেইনলি যদি আমরা যেমন ফ্র্যাকচার আছে, ভাস্কুলার ইনজুরি আছে, বেটার হলো যে কম্বাইনলি সার্জারিটা করা। কারণ ভাস্কুলার ইনজুরির মানে রিপেয়ারের আগে যদি আমরা ফিক্সেশন না করি তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এটা আবার আইদার ব্লক হয়ে যাবে অথবা রি ইনজুরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে নিয়ম হলো যে এজ আর্লি এজ পসিবল সঙ্গে সঙ্গে পঙ্গুতে যেটা করা হয় আসার সঙ্গে সঙ্গে ওরা করে কি ইমার্জেন্সি বেসিসে এটা ফিক্স করে দেয়, ফিক্স করে এনএসইউটিতে পাঠিয়ে দেয় তারা রিপেয়ারটা। যদি কোনো কারণে টাইম না পাওয়া যায় তখন অন্য কথা, তবে এতটুকু টাইম পাওয়া গেলে তারা ফিক্স করে সঙ্গে সঙ্গে এনআইসিউটিতে দিলে পরে ওদের রিপেয়ারটা করতে হয়। আমার অ্যানাউন্সমেন্টটা করে ফেলি, মনে থাকবে না। সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে সেমিনারটা হবে সেটা করবে ফিজিওলজি ডিপার্টমেন্ট এবং তারপরে ইএনটি। আমি দুই ডিপার্টমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য মাঝখানে একটা বন্ধ আছে নেক্সট রোববারটা আসলে সাবসিকুয়েন্টলি ফিজিওলজি দ্যাট মনে হয় দিস ইজ proper time to finish it up
স্যার আমি একটু ইতিহাসটা বলি আমাদের এই যে ইনজুরিটা আর কি। বেসিক্যালি আমরা যখন ট্রেনিং পিরিয়ডে আমি 96-7 হলো আমি সাইদুল ইসলাম স্যারের অধীনে এখানে কাজ করছি ময়মনসিংহ মেডিকেলে। তখন এইসব ফ্র্যাকচারগুলি ম্যাক্সিমামই করা হতো মানে টিওয়াই শেপের ইনজুরি মানে করে ইনসিশন দিয়ে ট্রাইসেপসটা কেটে দেওয়া হতো। ট্রাইসেপসটা কেটে ট্রাইসেপসটা জাস্ট উল্টে দিয়ে তারপরে সার্জারিটা করা হতো। এটা যখন আমরা নিটোরে যাই তখন এইটা এই এক্সট্রা মানে এক্সট্রা আর্টিকুলার এক্সিশন অফ দ্য বোন এন্ড যেটা মানে এটা মেইনলি আমাদের পরিসর যে আমরাও ফার্স্ট যেটা পরিসর পঙ্গুতে এস্টাবলিশ করছে যে এটা মাসেল ইনজুরি ছাড়া এটা করা যায়। এবং এর আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে সারা দেশব্যাপী আমরা যখন ট্রেনিং পিরিয়ডের আগে সব জায়গায় এটা 90 দশকে কিংবা ইভেন 2000-এর মাঝামাঝি পর্যন্ত দেখা গেছে যে এটা ওই মাসেল কেটে অপারেশনটা করা হতো। আমি ফার্স্ট অপারেশন আমিও দেখলাম এটা হলো পরিসরের হাতে হলো আমরা ফার্স্ট অপারেশনটা দেখলাম যে তখন আমরা মনে করলাম যে কি ব্যাপার যে একটা ইনজুরি হয়েছে আমরা আবার নতুন করে আবার বোনসটা কেটে আবার একটা সার্জারি করা হইতেছে, ওইটা কোনো অসুবিধা। তবে পরবর্তীতে দেখা গেছে যে এটা এত জনপ্রিয় হয়েছে যে সবাই ওইটা প্র্যাকটিস করা শুরু করছে। এবং বিশেষ করে আমাদের পেডিয়াট্রিক সার্জারি এবং এখনো হ্যান্ড সার্জারির ক্ষেত্রে পরিসর মানে আমাদের এই উপমহাদেশে বলতে গেলে এবং বাংলাদেশে তো এখন আমরা যারা নিজেরা করি এখনো আমরা কমপ্লিকেটেড কোনো কেস হলে যদি নিতে হয় ওনার কাছ থেকে আমরা এই সাজেশন নেওয়া থেকে শুরু করে এটা করি। আর হ্যান্ড সার্জারিগুলি স্যার এখনো এই যে কমপ্লিকেটেড ইনজুরিগুলি এখনো স্যার ভালোভাবে ম্যানেজ করে। থ্যাংক ইউ স্যার। Now this is the time for the chairperson to say few words and conclude the session. ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি কিছু বলার আছে কি? এখন গাইনোকোলজি নার্স ম্যাডাম কিছু বলেন। আমরা ভাগিয়ে যাব। আপনারা ফিমার এবং হিউম্যানের সাথে মানে Yes, আমাদের একটা নাম আছে শোল্ডার টিস্যু ম্যাক্রোসোমিক বেবি। তো আমি একজন টিচারের মুক্তাগা স্যার বলে বাংলা টিচার, ওনার এরকম শোল্ডার টিস্যু আমাদের কাছে আসছে। আমরা পজিশনিং করে ডেলিভারি করে ফেললাম কিন্তু হাতটা ভেঙে গেছিল। তো উনি এখন দেখা হলে বলে আমার এই হাতটা ভাঙছে, আমার মেয়ে ওই হাত দিয়ে জোরে খুশি মারতে পারে, মানে ওই হাতটাই সবচেয়ে ভালো স্ট্রং। মানে যত্ন নেওয়া আমি অর্থনৈতিক ডিপার্টমেন্টে আমাদের আরেকটা হয় ট্রান্সফার্স লাইন, একদম ব্ল্যাক হাত নিয়ে আমাদের কাছে আসতো। তো এত সোজা জিনিস আমাদের কাছে দিলে পরের দিন গিয়ে দেখলাম ব্ল্যাক হাতটা আবার ভাস্কুলারাইজেশন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এই দুটো জিনিস আমাদের গায়ে দিতে হয়, তাই না? আমরা ভেঙে ওনাদের কাছে পাঠাই না দিতে হয়, এটা সত্যি কথা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ডিপার্টমেন্ট অফ অপস এন্ড গাইনোকোলজি। তো আজকে শেষ প্রান্তে আমি জুনিয়রদের জন্য একটা কমপ্লিমেন্ট ইউজ করতে চাই, একটা শব্দ, যেটা হলো যে আমরা যারা বাইক চালাই, বাইক অথবা যারা আমরা রিক্সা অথবা গাড়ি অথবা বাসে চড়ি, তারা অনেকে করে কি বাসের ঠিক জানলার কাছে বসা পছন্দ করি এবং হাতটা একটু বাইরে দিই। এই জিনিসটা কিন্তু খুবই নটোরিয়াস এবং ভয়াবহ, এবং এটাকে সাইড সুইপ ইনজুরি হিসাবে মানে আমেরিকানরা ট্রিট করছে। এবং এটা যে এত ভয়াবহ, এখানে শুধু ডিস্টাল হিউমারাস ভাঙে না, ডিসলোকেশন হয়, তারপর আলনার নার্ভ ইনজুরি হয়, মানে ম্যাসাকার হয়ে যায় একেবারে সাইড সুইপ ইনজুরি। এই জন্য আমরা অবশ্যই এটা থেকে প্রোটেকশন নিব। কখনোই আমরা জানলার কাছে বসবো না, বসলেও জানলাটা অফ করে দিয়ে বা জানলার কাছে আমরা অবশ্যই বসবো, এটা খেয়াল রাখার জন্য আমি এটা হচ্ছে আমাদের কি মেসেজ। আর আমাদের এই ডিপার্টমেন্টের যারা কষ্ট করছে, বিশেষ করে তন্ময়, ডক্টর আশিক, ডক্টর সজীব, ডক্টর যারা আছে আর কি, এত কষ্ট করছে অল্প দিনের মধ্যে। আমরা কিন্তু মাত্র এই কেসটা করেছি, এবং আমাদের এটা অ্যানাস্থেসিয়া দিয়েছিল ডক্টর সজীব আছে। এখন এই এত বালকি একটা মহিলা, এটা অ্যানাস্থেসিয়া দেওয়াটাও মানে খুবই ভয়াবহ, অ্যানাস্থেসিয়া হয়ে যায় না, মানে কিছুদিন লস যাচ্ছে না। যাই হোক, আমরা সবার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে আনসার করতে পেরেছি। আর আপনারা যেখানে মেসেজটি শুনেছেন সবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।